অভিশপ্ত কবরস্থান, ভয়ানক অভিশপ্ত কবরস্থানের ঘটনা। আচ্ছা ভাইয়া, বাবার কবরটা কি এই কবরস্থানে দেওয়াটা খুবই জরুরি? মানে কি, এই কবরস্থানটা আবার কি দোষ করলো? না মানে ভাইয়া, ইমাম সাহেবও কিন্তু জানাজার নামাজ পড়িয়ে আর এই কবরস্থানে পর্যন্ত আসেননি। এছাড়া এই গ্রামের মুরব্বী লোকেরাও কিন্তু এই কবরস্থানে বাবাকে দাফন করতে নিষেধ করেছেন। তাদের মতে এটা একটা অভিশপ্ত কবরস্থান এবং এখানে যাদের কবর দেয়া হয় তাদের আত্মা নাকি কোনোদিনই শান্তি পায় না। তাদের আত্মাগুলো আবার তাদের পরিবারের কাছে ফিরে যেতে চায় এবং এক পর্যায়ে তাদের পরিবার ফিরে এসে পরিবারের বাকি সদস্যেরও খুন করে তার সাথে করে ওপারের দুনিয়ায় নিয়ে যায়। তুই কি পাগল হয়ে গেছিস? তুই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের ছাত্র। একজন বিজ্ঞানের ছাত্র হয়ে এতটা মূর্খের মতো কথা বলছিস কি করে তুই? এরা গ্রামের মানুষ, এরা এখনও নানান কুসংস্কারে বিশ্বাস করেই জীবনযাপন করে। এরা মূর্খ, তাই এরা এইরকম বোকার মতো অদ্ভুত কথা বলছে। এই অশরীরী আত্মা বলে কিছুই হয় না, এইসব হলো কুসংস্কার। এই কবরস্থানে বাবার কবর দেওয়া হবে, আর আমাদের কিছুই হবে না। তাছাড়া এই গ্রামে আর কবরস্থান নেই বা কোথায়? যদিও একটা আছে, তাও গ্রামের অনেক ভেতরে। শহর থেকে এসে যেখানে গিয়ে বারে বারে কবর জিয়ারত করাটাও অনেক ভেজাল। তার চেয়ে ভালো এখানে কবরটা দেয়া হবে। এছাড়াও বাবার শেষ ইচ্ছাও ছিল তার মৃত্যুর পর যেন তার কবর শহরে না দিয়ে গ্রামে দেওয়া হয়। তাই তুই এটা নিয়ে আর এতটা চিন্তা করিস না, বাবার কবর এখানে দেওয়া হবে। আমরা যে কয়েকজন আছি আমরা সবাই মিলে কবরটা দিতে পারবো, গ্রামের কাউকে আর লাগবে না। তুই শুধু দাঁড়িয়ে থাক। কথা হচ্ছিল আবির এবং আসিফের মধ্যে। তারা দুই ভাই, তারা দুজনই স্থায়ীভাবে শহরে বসবাস করে। আবির পরিবারের ছোট ছেলে এবং আসিফ বড় ছেলে। আবির আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র, আর আসিফ লেখাপড়া শেষ করে বর্তমানে একটা ব্যাংকে কাজ করে। আসিফ বিবাহিত এবং তার একটি 5 বছর বয়সের মেয়েও আছে। তারা শহরে বাবা মা এবং দুই ভাই, আসিফের স্ত্রী ও মেয়ে মিলে একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকতো। কিন্তু হঠাৎই তাদের বাবা ব্রেন স্ট্রোক করে মারা যান, আর তার বাবার অনেক ইচ্ছা ছিল তাকে যেন গ্রামের বাড়িতে কবর দেওয়া হয়। তাই আসিফ এবং আবির তার বাবার লাশ নিয়ে এই গ্রামের বাড়িতে এসেছেন। শহর থেকে আসিফের এক মামা এবং কিছু বন্ধুও তাদের সাথে এসেছেন কবর দিতে। আসিফ এবং আবির জন্মের পর থেকেই শহরে বড় হয়েছে, খুব একটা গ্রামে আসা হয়নি তাদের। গ্রামটা সম্পর্কে অনেক কিছু জানে না তারা। তাই কবর দিতে এসে নানান গ্রাম্য মানুষের নানান অদ্ভুত রকমের কথার শিকার হচ্ছেন তারা। তবে এসব কিছুকে ভুলে তারা তাদের বাবাকে কবর দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল গ্রাম থেকে কিছুটা দূরে একটা পুরাতন কবরস্থানে। কিন্তু গ্রামের লোকেদের মতে এটা একটা অভিশপ্ত কবরস্থান। এই কবরস্থানে 12 বছর ধরে কাউকে কবর দেওয়া হয় না। এইখানে যাদের কবর দেওয়া হয় তাদের আত্মা আর কোনোদিন মুক্তি পায় না। তাদের আত্মা অভিশপ্ত হয়ে যায় এবং তাদের পরিবারের মানুষের কাছে ফিরে যেতে চায়, কিন্তু তাদের পরিবার আর তাদের স্বাভাবিকভাবে গ্রহণ করে না এবং তাই এই আত্মাগুলো সেই পরিবারের সদস্যদের খুন করে তার সাথে করে ওপারের দুনিয়া নিয়ে যায়। গ্রামের লোকেরা বলেন এইরকম ঘটনা নাকি পূর্বে অনেকবার ঘটেছে। আবির গ্রামের লোকেদের কথা শুনে কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু আসিফ কিছুতেই তাদের কথা বিশ্বাস করে না, কারণ এই কথাগুলোর সাথে বাস্তবতার সাথে কোনো মিল খুঁজে পায় না। গ্রামে থাকা তাদের আত্মীয় স্বজনরাও বারে বারে তাদের নিষেধ করেছিল যে এই কবরস্থানে যাতে তাদের বাবাকে তারা কবর না দেয়, কিন্তু আসিফ তাদের কারো কথাই কান দেয় না। সে জেদ করেই বসে যে এই কবরস্থানে তার বাবাকে কবর দিবে সে। এছাড়া শহর থেকে এই কবরস্থানে আসাটাও সহজ। তাই কবর দেওয়া নিয়ে আসিফের সাথে নানান তর্কে জড়িয়ে তার গ্রামের কোনো আত্মীয় স্বজনই তার বাবার দাফন দিতে আসেননি এখানে। এখন 3.5 হাত গর্তের সামনে শুধু দাঁড়িয়ে আছে আসিফ, আবির, তাদের মামা, আসিফের 4 জন শহরের বন্ধু এবং 2 জন লোক যারা এই কবরটা খুঁড়তে এসেছে।
আর একটা খাটিয়া রয়েছে যেখানে তাদের বাবার লাশ রয়েছে। লাশটা দাফনের জন্য সবকিছুই প্রায় জোগাড় করা হয়েছে। এরপর যেই তারা দাফনের কাজ শুরু করবে ঠিক তখনই কবরস্থানে একটা পাগলের প্রবেশ। পাগল লোকটাকে দেখে সবাই প্রথমে বেশ ভয় পেয়ে যায়। পাগলটার পরনে ছিল শুধু একটা ছেঁড়া লুঙ্গি আর একটা ছেঁড়া গেঞ্জি। পাগল লোকটা দৌড়াতে দৌড়াতে তাদের সামনে এসে হাজির হলো। এরপর অনেকটা কাঁদতে কাঁদতেই তাদেরকে বিনয় করে বলতে লাগলো, তোমরা কি মরতে এখানে এসেছো? তোমরা কি পাগল হয়ে গেছো? তোমাদের কি নিজেদের জীবনের প্রতি কোনো মায়া নেই? তোমরা চলে যাও এখান থেকে। এখানে কাউকে কবর দিও না, তাহলে তোমাদের পরিবারের আর কেউ বেঁচে থাকবে না। ও তোমাদের কাউকে বাঁচতে দিবে না। চলে যাও এখান থেকে। নিজে থেকে অভিশাপকে আহ্বান করো না। পাগল লোকটার কথা শুনে আবির এবং সবাই বেশ ভয় পেয়ে যায়। এইদিকে আসিফ উল্টো অনেক বেশি রেগে যায়। সে পাগলটাকে ধাক্কা মারতে মারতে কবরস্থান থেকে বের করে দেয় আর বলে, এতটাই কি খারাপ পরিস্থিতিতে পড়েছি নাকি যে শেষ পর্যন্ত একটা পাগলের উপদেশ আমাদের শুনতে হবে? আসলেই এইগুলো পাগলের প্রলাপ। চলো তাড়াতাড়ি কবরটা দিয়ে দিই। আকাশের অবস্থা বেশি ভালো না, মনে হয় বৃষ্টি আসবে। এরপরই তারা সেই কবরস্থানে তাদের বাবার কবর দিতে ব্যস্ত হয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই কবর দিয়ে দেয় তারা। কিন্তু কবর দেওয়ার সময় আসিফ এক অন্যরকম অনুভূতি অনুভব করে, যা আসিফ এর আগে কখনো করেনি। আসিফ যখন কবর নেমে তার বাবার লাশটা মাটিতে রাখে তখন এক অন্যরকম গায়ে শিহরণ আনা অদ্ভুত অনুভূতি তাকে গ্রাস করতে থাকে। কবরে লাশটা রাখার পর যেই লাশটার মুখের উপর থেকে কাফনের কাপড়টা সরায় আসিফ, সে তার বাবার লাশের মুখটা দেখে অনেকটা ভয় পেয়ে যায়। সে ভাবে বাবার লাশের চেহারাটা তো এতক্ষণ এতটা ভয়ঙ্কর লাগেনি, স্বাভাবিক একটা লাশের মতো লেগেছিল। তাহলে কবরের ভেতরে লাশটা রাখতে এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করলো কেন? সে এর আগেও অনেক আত্মীয়ের লাশই কবরে রেখেছে, কিন্তু এতটা ভয়ঙ্কর অনুভূতি তার মনে কখনো জন্ম নেয়নি। কবরে দাঁড়িয়ে কিছুক্ষণ এই বিষয়টা নিয়ে ভাবার পর আসিফ ব্যাপারটাকে স্বাভাবিকভাবেই গ্রহণ করে। সে ভাবলো, গ্রামের লোকগুলোর মুখে কবরস্থানটা সম্পর্কে এরকম অদ্ভুত কথা শোনার পর হয়তো তার মনে উল্টাপাল্টা চিন্তা এসে বাসা বাঁধছে। আসলে সব ঘটনাই হয়তো স্বাভাবিকভাবেই ঘটছে। এরপর দ্রুত তারা দাফনের কাজটা শেষ করে কবর দেওয়ার পর তারা নিজেরাই মোনাজাত করে আবার তাদের শহরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এইদিকে কবর দেওয়ার পর সবাই স্বাভাবিকভাবেই কবরস্থান থেকে বেরিয়ে আসলেও আবিরের মনে অনেকটা ভয় কাজ করছিল। সে কবরস্থান থেকে বের হওয়ার পথে বারে বারে শুধু তার বাবার কবরের দিকে ফিরে ফিরে তাকাচ্ছিল। তার কেন যেন মনে হচ্ছিল তাকে সেখান থেকে কেউ ডাকছে। সে বেশ ভয় পেয়ে যায়। এরপর সে আর পিছনে ফিরে তাকালো না, সবার সাথে সোজা কবরস্থান থেকে বেরিয়ে আসলো। এরপর হঠাৎ তার মনে হলো তাকে কবরস্থানের ভেতর থেকে কেউ ডেকে বলছে, আমায় এই অভিশাপে একা ফেলে রেখে চলে যাস না বাবা, আমায় সাথে করে নিয়ে যা, আমি আবার তোদের সাথে একত্রে থাকতে চাই। আবির কণ্ঠটা শুনেই আটকে পেছনে ফিরে তাকালো, কিন্তু সে কাউকে দেখতে পেল না। সে ভাবলো এটা হয়তো তার মনের ভুল ছিল। সে আসলে এই অদ্ভুত বিষয়টা নিয়ে একটু বেশি ভাবছে, তাই হয়তো তার মনে এইসব উল্টাপাল্টা চিন্তা বেশি আসছে। এরপর আবিরও আর কিছু না ভেবে সবার সাথে শহরে চলে আসলো। শহরে আসার পর তাদের জীবনটা আবার আগের সেই স্বাভাবিক জীবনের মতোই চলতে থাকলো। প্রথমে বেশ কিছুদিন তারা বাবা হারানোর সুখ থাকলেও পরে শহরের ব্যস্ততায় তারা তাদের বাবার কথা কিছুটা বলতে সক্ষম হয়। আর গ্রামের লোকদের বলা সেই অদ্ভুত কথাগুলো তারা আর কেউ মনে রাখে না। শহরের আধুনিক জীবনের কাছে এই অভিশপ্ত কথাগুলো যেন বড়ই হাস্যকর। আসিফ ও আবির এবং তাদের পরিবারের সকল সদস্যরা স্বাভাবিকভাবেই দিন কাটাচ্ছিল। আসিফ রোজ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ব্যাংকে কাজ করত। আবির রোজ সকাল সকাল বিশ্ববিদ্যালয়ে যেত, বিকেলে বন্ধুদের সাথে আড্ডা পড়াশোনা করত। এভাবে তার দিন কেটে যাচ্ছিল। আর তাদের মা আসিফের স্ত্রী সম্মি এবং আসিফের 5 বছরের মেয়ে আনিকা প্রায় সারাদিনই বাড়িতে থাকতো। এভাবেই চলে যাচ্ছিল তাদের দীর্ঘদিন। কিন্তু তাদের স্বাভাবিক জীবন আর বেশি দিন স্থায়ী হলো না। ধীরে ধীরে যেন তাদের জীবনে অস্বাভাবিকতার আবির্ভাব ঘটতে লাগলো। একদিন দুপুরবেলা আসিফের স্ত্রী সম্মি তার মেয়ে আনিকাকে ঘুম পাড়িয়ে
ওয়াশরুমে গোসল করতে গিয়েছিল। হঠাৎ ওয়াশরুমের ভেতরে থেকেই শাম্মী শুনতে পেল যে ঘরের ভেতরে আনিকা কারোর সাথে কথা বলছে আর খিলখিল করে হাসছে। সম্মী প্রথমে বেশ অবাক হলো আর ভাবতে লাগলো, এই দুপুরবেলা আনিকা কার সাথে কথা বলছে? মা তো পাশের ঘরে ঘুমিয়ে রয়েছে, এছাড়া বাড়িতে তো আর কেউ নেই। আসিফ এবং আবিরও তো বাড়ির বাইরে আছে, তাহলে আনিকা কার সাথে কথা বলছে? এরপর সম্মী দ্রুত গোসল শেষ করে আনিকার ঘরে দেখতে যায় যে আনিকা কার সাথে কথা বলছিল, কিন্তু ঘরে গিয়ে দেখে আনিকা চুপচাপ ঘুমিয়ে রয়েছে। এদিকে অন্য ঘরে আসিফের মাও ঘুমিয়ে রয়েছে। সম্মী পুরো অবাক হয়ে যায়, কারণ সে একটু আগেও ওয়াশরুম থেকে স্পষ্ট আনিকার খিলখিল হাসির শব্দ শুনেছে। এরপর কিছুক্ষণ চুপচাপ এটা নিয়ে ভাবার পর সম্মী মনে হলো এটা হয়তো তার মনের ভুল ছিল। আনিকা তো এখনো ঘুম থেকে ওঠেনি, তাহলে কথা বলবে কিভাবে আর হাসবেই বা কখন? তাই সে এই ব্যাপারটাকে স্বাভাবিকভাবেই নেয়। কিন্তু এই ব্যাপারটা আর বেশি দিন স্বাভাবিক থাকে না। কিছুদিন পর এই ব্যাপারটাই সম্মীর রাতের ঘুম কেড়ে নেয়। কারণ এই ঘটনার পর থেকে আনিকা বেশ অস্বাভাবিক হয়ে যায়। সম্মী প্রায় লক্ষ্য করে যে আনিকা একা একা কারোর সাথে কথা বলতে থাকে। আনিকা নিজে নিজে একা একাই কথা বলতে থাকে আর নিজেই হাসতে থাকে। আনিকা এমনভাবে কথা বলে যেন মনে হয় তার পাশে অন্য একটা লোক বসে রয়েছে আর সে আনিকার সাথে গল্প করছে। যদিও সম্মী আনিকার পাশে কাউকে দেখতে পায় না। সম্মী এবং আনিকা রাতে একই সাথে ঘুমায়। মাঝরাতে যেই সম্মীর ঘুম ভাঙে সে লক্ষ্য করে আনিকা কারোর সাথে একা একাই কথা বলছে। সম্মীকে ঘুম থেকে উঠতে দেখেই আনিকা চুপ হয়ে যায় আর চোখ বন্ধ করে ঘুমানোর অভিনয় করে। একটা 5 বছর বয়সের মেয়ের এরকম অদ্ভুত ব্যবহার করাটা মোটেও কোনো স্বাভাবিক ঘটনা নয়। আনিকার এরকম অদ্ভুত ব্যবহার একমাত্র সম্মী লক্ষ্য করে। বাড়ির আর কারো চোখে এই অদ্ভুত ব্যাপার ধরা পড়ে না। সম্মী প্রথম থেকে এই ঘটনাকে স্বাভাবিকভাবেই নিয়েছিল, তাই বাড়ির অন্য কাউকে এই সম্পর্কে কিছুই বলে না। কিন্তু ধীরে ধীরে বিষয়টা আরও জটিল হয়ে যাচ্ছিল। তাই বাধ্য হয়েই আসিফকে এই ঘটনা খুলে বলে সম্মী। আসিফ প্রথমে শুনে ঘটনাটা বিশ্বাস করে না। সেভাবে সম্মীর হয়তো কোথাও ভুল হচ্ছে, না হলে একটা 5 বছর বয়সের মেয়ে কি কখনো এরকম অদ্ভুত ব্যবহার করতে পারে? আসিফ প্রথমে বিশ্বাস না করলেও পরে ছুটির দিনগুলোতে আনিকার দিকে লক্ষ্য রাখতে থাকে। এরপর সম্মীর মতো আসিফও লক্ষ্য করে যে আনিকা এখন একা একা থাকতে বেশি পছন্দ করে। সে কখনো ছাদে, কখনো নিজের ঘরে শুধু একা একা বসে নিজে নিজেই কথা বলতে থাকে। সে এমনভাবে কথা বলে যে মনে হয় তার পাশে অন্য একজন লোক রয়েছে এবং সে তার সাথে গল্প করছে। এবার বিষয়টা নিয়ে আসিফ ও সম্মীর মতো বেশ চিন্তায় পড়ে যায়। আসিফ বা সম্মী যখনই আনিকাকে এই বিষয়ে কোনো প্রশ্ন করে, আনিকা সরাসরি এই বিষয়টাকে অস্বীকার করে। সে বলে তার একা একা থাকতে ভালো লাগে, কিন্তু সে কারোর সাথে কথা বলে না। এরপরে আসিফ এবং সম্মী আরও বেশি চিন্তায় পড়ে যায়। আনিকার এরকম গুছিয়ে মিথ্যা কথা বলাটা তাদের আরও বেশি চিন্তায় ফেলে দেয়। কারণ আনিকা মোটেও এই মেয়ে ছিল না, আরও একটা বাচ্চা মেয়ে। তাই তারা ভাবে এই বাচ্চা মেয়েটা হঠাৎ এতটা বদলে গেল কিভাবে। এরপর তারা ভাবে আনিকা তার দাদাকে অনেক বেশি পছন্দ করত, তাই হঠাৎ তার দাদার মৃত্যুর কারণে হয়তো আনিকা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। তাই আনিকাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে সম্মী আর আসিফ তাকে একটা শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার অনেকক্ষণ আনিকার সাথে নানান বিষয় নিয়ে কথা বলে। এরপর আসিফ এবং সম্মীকে জানায় যে আনিকা পুরোপুরি সুস্থ রয়েছে। বাচ্চা ছেলেমেয়েরা খেলার ছলে এমন একটু একটু অভিনয় আর দুষ্টমি করেই থাকে। যেহেতু তাদের বাড়িতে আনিকার সাথে খেলার মতো সমবয়সী কেউ নেই, তাই হয়তো আনিকা একাকিত্ব দূর করার জন্য এমনটা করে। এটা কয়েক মাস পর এমনিতেই স্বাভাবিক হয়ে যাবে। এছাড়াও ডাক্তার আনিকার দিকে বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেয় তাদের। এরপর তারা কিছুটা নিশ্চিন্ত হয়ে বাড়িতে ফিরে আসে। এরপরেও আনিকার এরকম অস্বাভাবিক আর অদ্ভুত ব্যবহার একটুও কমে না। তবে সম্মী এবং আসিফ এই বিষয়টাকে স্বাভাবিকভাবে নিতে থাকে। তারা ভাবে হয়তো একাকিত্বের জন্য সে এমনটা করছে। এছাড়াও আনিকাকে একটু বেশি করে সময় দেওয়ার চেষ্টা করে তারা। এইভাবে দেখতে দেখতে আরও বেশ কিছু দিন চলে গেল, কিন্তু এরপরই সবচেয়ে বড় অঘটন ঘটল। সেদিন ছিল শুক্রবার। আসিফ এবং আবির দুজনেরই ছুটির দিন।
তারা দুজনে মিলে সকাল 10টার দিকে বাজারে চলে গেল ঘরের টুকিটাকি বাজার করতে। বাজার করতে করতে তাদের প্রায় দুপুর 12টা বেজে যায়। তারা বাজার করা শেষ, যেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে ঠিক সেই সময়ই আবিরের মোবাইলে একটা কল বেজে উঠল। আবির পকেট থেকে মোবাইলটা বের করতে দেখলো তার মা বাড়ি থেকে কল দিয়েছে। এরপর আবির কলটা ধরতেই ওপাশ থেকে তার মা কাঁদতে কাঁদতে আবিরকে বলতে লাগলো, আবির বাবা, তুই তাড়াতাড়ি তোর ভাইয়াকে নিয়ে বাড়িতে চলে আয়, বাড়িতে বড় বিপদ ঘটে গেছে, আনিকা মারা গেছে, তোরা তাড়াতাড়ি বাড়িতে চলে আয়। আবির এই কথাটা শুনে পুরোই আটকে উঠল। সে কল ধরার পর মায়ের কাছ থেকে এরকম কোনো কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে কথাটা শুনে প্রায় পাগল হয়ে গেল। সে কিছুতেই বুঝতে পারছে না আনিকা কি করে মারা যাবে। আনিকা তো একটু আগেও মা এবং দাদির সাথে তার বাসায় রেখে এসেছিল তারা। এরপর আবির তার ভাই আসিফকে এই সম্পর্কে কিছু না বলেই দুজনে দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এর কিছুক্ষণ পরেই তারা বাড়িতে পৌঁছে গেল। বাড়িতে পৌঁছে তাদের বাড়িতে এতটা ভিড় দেখে আসিফ এবং আবির পুরো আটকে ওঠে। এরপর আসিফ এবং আবির দুজনে দ্রুত ছুটে বাড়ির ভেতরে যায়। সেখানে গিয়ে দেখে বাড়িটা ক্রমশে বাড়ির পেছন পর্যন্ত গিয়েছে। তাদের বাড়ির পেছনে একটা নতুন বাড়ির কাজ চলছিল কয়েকদিন ধরেই। সেখানে গিয়ে আবির এবং আসিফ যা দেখলো তা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। তারা দেখলো বাড়ির পেছনে নতুন বিল্ডিংয়ের পিলারের রডের উপর আনিকা উল্টে মরে পড়ে আছে। বিল্ডিংয়ের শৌচালো রড আনিকার শরীর হৃৎপিণ্ড ভেদ করে পিঠ দিয়ে বেরিয়ে গেছে। রড পুরো তার বুকের ভেতর দিয়ে ঢুকে পিঠে দিয়ে বেরিয়ে আছে। আনিকার পুরো শরীর এবং বিল্ডিংয়ের পিলার পুরো আনিকার রক্তে ভিজে গেছে। আসিফ এবং আবির দৃশ্যটা দেখে আটকে মাটিতে বসে পড়ল। তাদের মস্তিষ্ক আর শরীর যেন অবশ হয়ে যেতে লাগলো। অন্যদিকে কারো বুঝতে বাকি রইল না যে আনিকা তাদের বাড়ির ছাদ থেকে এই নতুন বিল্ডিংয়ের রডের উপর দিয়ে পড়ে গিয়েছে এবং এভাবে সে মারা যায়। খুব খারাপভাবে রডে আটকে পড়ায় কেউ তাকে এখান থেকে ওঠাতে পারেনি এবং অতিরিক্ত রক্তপাতের কারণে সে মারা যায়। কিন্তু আনিকা ছাদ থেকে পড়লো কিভাবে? সবাই ভাবে ছাদে উঠে হয়তো পা পিছলে এখান থেকে পড়ে গেছে সে, তাই সবাই এটাকে সাধারণ একটা দুর্ঘটনাই ভাবে। এরপর পুলিশ আসে এবং আনিকার লাশকে সেই পিলারের রড থেকে বের করেন। এতক্ষণ সবাই বুঝতে পেরে গিয়েছিল যে আনিকা মারা গেছে। আনিকার মা এভাবে তার মেয়েকে রডের উপর পড়ে থাকতে দেখে সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলেছিল। আনিকার বাবাও নির্বাক দর্শকের মতো তাকিয়ে তাকিয়ে শুধু তার মেয়ের লাশটা দেখছিল। এদিকে আবির যেন তার চোখে বিশ্বাস করতে পারছিল না। সে কল্পনা করতে পারেনি যে তার জীবনে এমন একটা দিন আসতে পারে। এদিকে তার মাও এই দৃশ্যটা দেখে অনেক অসুস্থ হয়ে পড়েন। এই একদিনই যেন তাদের জীবনে পুরো পাল্টে গেল। কয়েকদিন আগে তাদের বাবার মৃত্যু সুখ বলতে না বলতেই এখন পরিবারের আরেকটা সদস্যের অকাল মৃত্যু সাক্ষী হলো তারা। এরপর আনিকার দাফন শহরের একটা কবরস্থানে শেষ করেন তারা। আসিফ আবির সহ তাদের পুরো পরিবার যেন ভেঙে পড়ল। তাদের বেঁচে থাকার কারণটাই যেন তাদের চোখের সামনে মারা গেল। আর তারা কিছু করতে পারল না। তারা শুধু ভাবছিল, যদি আরেকটু সতর্ক থাকতাম আমরা তাহলে হয়তো আজকের দিনটা আমাদের দেখতে হতো না। তারা কিছুতেই আনিকার কথা বলতে পারছিল না। আর সম্মিত অনিকার জন্য প্রায় পাগলি হয়ে গিয়েছিল। এরপর দেখতে দেখতে প্রায় এক সপ্তাহের মতো কেটে গেল। আসিফ আবারও অফিসে যাওয়া শুরু করলো। আবির আবার লেখাপড়ায় ব্যস্ত হয়ে পড়লো। আর সম্মির নানা সংসারিক কাজ ব্যস্ত থাকার চেষ্টা করে। যদিও কেউ এখনো পর্যন্ত আনিকাকে বলতে পারেনি, আর বলাও সম্ভব না। আনিকাকে বলতে না বলতেই তাদের পরিবারে আরও একটা নতুন বিপদ এসে হাজির হলো। এরই মধ্যে সম্মির চোখে হঠাৎ আরও একটা অদ্ভুত ঘটনা ধরা পড়ল। এবার সম্মি আনিকার করা আচরণগুলোর প্রতিফলন লক্ষ্য করে তার শাশুড়ি অর্থাৎ আসিফের মায়ের ভেতরে। আসিফের মাও যে কেমন যেন অদ্ভুত আচরণ করা শুরু করে। সম্মি যখন তার পাশে থাকে তখন সে চুপচাপ বসে থাকে, আর যেই সম্মি তার থেকে একটু দূরে অন্য ঘরে যায় ঠিক তখনই সে একা একা নিজে নিজেই কথা বলতে থাকে। সেও এমনভাবে কথা বলে যে মনে হয় তার পাশে কেউ বসে আছে এবং তার সাথে সে গল্প করছে। যদিও সম্মি কাউকে দেখতে পায় না। সম্মি এই বিষয়টা নিয়েও বেশ চিন্তায় পড়ে যায়। আনিকার সাথে তার শাশুড়ি মায়ের ব্যবহার কেমন যেন মিল পায় সে। এরপর সে একদিন সাহস করে আসিফের মায়ের কাছে জানতে চায় যে সে একা একা কার সাথে কথা বলে। কিন্তু আসিফের মাও অনেকটাই আনিকার মতো করে উত্তর দেয়।
সে বলে, আমার একা থাকতে ভালো লাগে, কিন্তু আমি কারোর সাথে কথা বলি না। এই উত্তর শুনে সৌম্যি আরো বেশি অবাক হয়ে যায়, তার চিন্তায় পড়ে যায়। কারণ ঠিক একই রকম উত্তর সে আনিকার কাছ থেকেও পেয়েছিল। সে কিছুতেই বুঝতে পারছিল না যে তাদের পরিবারের সাথে এসব কি হচ্ছে আর কেন হচ্ছে। ধীরে ধীরে সবাই এতটা অদ্ভুত ব্যবহার করছেই বা কেন। প্রথমে আনিকা, এখন মা। সে এসব ভাবতে ভাবতে প্রায় পাগল হয়ে যাচ্ছিল। এইদিকে একের পর এক শোকে আবির এবং আসিফের মনও তেমন ভালো ছিল না। তাই সৌম্যি নতুন করে আর তাদেরকে কোনো চিন্তা ফেলতে চায়নি। তাই এই বিষয়টা তাদের থেকে লুকিয়ে যায় সে। আসিফ বা আবির কাউকে এই সম্পর্কে কিছুই বলে না সৌম্যি। এইভাবে আরও বেশ কিছুদিন কেটে যায়। সৌম্যি ধীরে ধীরে ঘটনাটাকে স্বাভাবিকভাবে নেয়। এবারও সে ভাবে তার শাশুড়ি মা হয়তো হঠাৎ আনিকার এই দুর্ঘটনা দেখে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। এরপরে আর এই বিষয়টা নিয়ে বেশি কিছু না ভেবে সে, কিন্তু এই স্বাভাবিক বিষয়টা আর বেশি দিন স্বাভাবিক থাকে না। একদিন এই বিষয়টাই তাকে অনেক বেশি অবাক করে দেয়। সেদিন আসিফের মাকে সৌম্যি রাতে খাবার টেবিলে ডাকতে তার ঘরের দিকে যায়। সৌম্যি যেই তার শাশুড়ি মায়ের ঘরের সামনে গেল, সে দেখলো দরজাটা ভালো করে চাপিয়ে দেওয়া রয়েছে, আর ভেতর থেকে তার শাশুড়ির কথা বলার শব্দ ভেসে আসছে। কিন্তু এবার সে একা একা কথা বলছিল না। এবার আসিফের মায়ের কণ্ঠের সাথে আরও একটা কণ্ঠ সৌম্যের কানে ভেসে আসলো। কণ্ঠটা ছিল একটা বৃদ্ধ লোকের। কণ্ঠটা শুনে সৌম্যের বুঝতে বাকি রইল না যে আরে এটা তো আসিফের বাবার কণ্ঠ। সৌম্যি পুরো আটকে ওঠে। আসিফের বাবা তো মারা গেছে, তাহলে আসিফের মা তার সাথে কথা বলছে কি করে? এরপর সৌম্যি অবাক হয়ে দ্রুত দরজাটা ধাক্কা মেরে ভেতরে যায়, এটা দেখতে যে ভেতরে আসলে কি আছে, কার সাথে আসিফের মা কথা বলছেন। কিন্তু এরপর সৌম্যি যা দেখলো তা দেখে সৌম্যি আরো বেশি অবাক হয়ে গেল। কারণ ঘরের ভেতরে শুধু আসিফের মা একা চুপচাপ বসে রয়েছে, আর কেউ নেই। কিন্তু একটু আগেও তো বাহির থেকে এসে ঘরের ভেতরে স্পষ্ট আসিফের বাবার কণ্ঠ শুনেছে। সৌম্যি বেশ অবাক হয়ে ঘরের এদিক ওদিক আসিফের বাবাকে খুঁজতে থাকে, কিন্তু আসিফের মা ছাড়া আর কাউকে দেখতে পায় না সে। এরপর সৌম্যি অবাক হয়ে আসিফের মাকে প্রশ্ন করে, মা, আপনি কার সাথে কথা বলছিলেন? সৌম্যের কথাটা শুনে আসিফের মা কিছুটা অবাক হয়ে উত্তর দেয়, আমি আবার কার সাথে কথা বলবো? আমি তো চুপচাপ এখানেই বসেছিলাম। সৌম্যি এরকম উত্তর শুনে আর কিছু বলতে পারেনি আসিফের মাকে। সৌম্যি শুধু ভাবছিল তাহলে কি সে ভুল কিছু শুনেছে। এরপর ভাবলো হয়তো ভুল কিছুই শুনেছে, না হলে মৃত মানুষ কি আবার কখনো ফিরে আসে কারোর সাথে কথা বলতে পারে নাকি? এরপর সৌম্যি কিছুটা স্বাভাবিক হয়ে তার শাশুড়ি মাকে নিয়ে খাবার টেবিলে যায় রাতের খাবার খেতে। আসিফ, আবির, সৌম্যি এবং তাদের মা চারজন মিলে একসাথে খাবার টেবিলে রাতের খাবার খাওয়া শুরু করে। খাবার খাওয়ার মাঝেই আসিফের মা হঠাৎ খুব রেগে খাবারের প্লেটটা ছুঁড়ে মেঝেতে ফেলে দেয়। এটা দেখে সবাই অবাক হয়ে দাঁড়িয়ে যায়। এরপর আসিফের মা পাগলের মতো হাসতে থাকে। সে হাসতে হাসতে কেঁদে ফেলে, আবার কাঁদতে কাঁদতে হাসতে থাকে। তাকে হঠাৎ এরকম অদ্ভুত ব্যবহার করতে দেখে সবাই ভয় পেয়ে যায়। তারা কিছুতেই বুঝতে পারে না যে মা আবার হঠাৎ এমন অদ্ভুত ব্যবহার করছেন কেন। আসিফ এবং আবির তাকে ধরতে যায়, কিন্তু তাদের মা তাদের প্রচুর শক্তিতে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। আসিফ, আবির কেউ বুঝতে পারে না যে তাদের সাথে এটা কি হচ্ছে। তাদের মা হঠাৎ এতটা অদ্ভুত ব্যবহার করছে কেন তাদের সাথে। এরপর তাদের মা হঠাৎ চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে থাকে, কেউ বাঁচবে না, কারো বাঁচা উচিত হবে না, তোরাও বাঁচবি না। ও সবাইকে ডাকছে, সবাই তার কাছে যাবে। এতটুকু কথা বলেই পাগলের মতো দৌড়াতে দৌড়াতে তাদের মা বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। আবির আর আসিফ কেউ বুঝতে পারে না তাদের মা হঠাৎ করে পাগল হয়ে গেল কিভাবে, আর বাড়ির বাহিরে কোথায় যাচ্ছে সে। এরপর তার পিছু পিছু আবির, আসিফ, সৌম্যি তিনজনে ছুটতে থাকে। যতক্ষণে তারা বাড়ির বাইরে পৌঁছালো, দেখলো বাড়ির সামনের রাস্তায় একটা রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। আবির আর আসিফ দেখেই বুঝতে পারলো যে এটা তাদের মায়ের দেহ। তাদের মা দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা ট্রাকের সামনে এসে দাঁড়িয়েছিল। ট্রাক ড্রাইভারটা হঠাৎ তাকে দেখে কিছু বুঝে গাড়িটা থামাতে থামাতেই তাদের মা গাড়ির চাকার নিচে পিষে গিয়েছিল। আসিফ আর আবির তাদের মায়ের রক্তাক্ত দেহ এইভাবে দেখে পুরো আঁতকে ওঠে। এরপর আশেপাশের লোক ও আবির, আসিফ মিলে তাদের মাকে নিয়ে দ্রুত হাসপাতালে যায়। কিন্তু যতক্ষণে তারা হাসপাতালে পৌঁছায় তার আগেই তাদের মা পৃথিবী ত্যাগ করে ওপারের দুনিয়ায় পাড়ি জমায়।
ডাক্তার তাদের মাকে মৃত ঘোষণা করেন। এরপরে আবির, আসিফ, সম্মি ও তিনজনেই কান্না ভেঙে পড়ে। তাদের পরিবারে তৃতীয় সুখ নেমে আসে। আবার তাদের বাড়িতে আত্মীয়স্বজনেরা এসে ভিড় জমায়। তাদের মায়ের লাশকেও শহরের একটি কবরস্থানে দাফন দেওয়া হয়। সবাই তাদের মায়ের মৃত্যুটাকে একটা সাধারণ সড়ক দুর্ঘটনাই ভাবে, কিন্তু আবির, আসিফ আর সম্মিত জানে যে এটা কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না। তাদের মায়ের সাথে নিশ্চয়ই অস্বাভাবিকভাবে অদ্ভুত কিছু ঘটেছিল, তাই সে আত্মহত্যা করেছেন। কিন্তু কি ঘটে থাকতে পারে এটাই কারো মাথায় আসছিল না। এছাড়া তাদের এলাকার মানুষ এবং তাদের শহরের আত্মীয় স্বজনরাও এই বিষয়টা নিয়ে বেশ চিন্তায় পড়ে গিয়েছিল। একসাথে পরিবারে এতগুলো সদস্যের ধীরে ধীরে মৃত্যু তাদের কাছেও বেশ অস্বাভাবিক লাগছিল। কিন্তু যখন পরিবারের কোনো সদস্যই এর কোনো সমাধান করতে পারছে না বা উত্তর খুঁজে পাচ্ছে না, তখন এরা আর কি করবে? এরপরে দেখতে দেখতে আরও বেশ কিছুদিন কেটে যায়। আবির, আসিফ আর সম্মি শারীরিকভাবে বেঁচে থাকলেও তাদের আত্মিক মৃত্যু অনেক আগেই ঘটে গিয়েছিল। হঠাৎ কাছের মানুষগুলো হারিয়ে তারা সবাই মানসিকভাবে অনেক অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনার পর সম্মি, আসিফ এবং আবিরকে আগের ঘটা সব ঘটনা খুলে বললেন। সম্মির দেখা সেই অদ্ভুত ঘটনাগুলো সে তাদের জানায়। সম্মি বলে যে মাও আনিকার মতো বেশ কিছুদিন ধরে খুব একা একা থাকতো এবং একা একাই নিজের সাথে কথা বলে যেত। এই কথা শুনে আসিফ এবং আবির কিছুটা আন্দাজ করতে পারে যে এই দুইজনের মৃত্যুর মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক রয়েছে, কিন্তু কী সম্পর্ক থাকতে পারে এটা তারা কেউ আন্দাজ করতে পারে না। তাদের জীবন যেন ধীরে ধীরে আরও বেশি অস্বাভাবিক হয়ে যাচ্ছিল। তাদের সাথে অদ্ভুত ঘটনা ঘটা যেন আর বন্ধই হচ্ছিল না। এবার তাদের সাথে সবচেয়ে বড় অঘটনটা ঘটে গেল। প্রিয় লিসেনার, ঘটনা এখানেই শেষ নয়। এর পরবর্তী ঘটনা নিয়ে আবারও হাজির হব আগামী সপ্তাহে, আগামী বৃহস্পতিবারে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।